সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই দেশের একজন সিনিয়র পুঁথিযশা ব্যাংকার জনাব সৈয়দ মাহবুবুর রহমান। উনি এখন এমটিবিএল বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছেন। এর আগেও উনি অন্তত দুটো ব্যাংকের নির্বাহী দায়িত্ব পালন করেছেন, চিফ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। আমরা এখন ওনার ব্যাংক নিয়ে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। এখন ওনার সাথে কথা বলবো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? যে ইনশাল্লাহ। জানতে চাচ্ছি যে আপনার ব্যাংকের যে নতুন একটা উদ্যোগ বা নতুন যে একটা কর্মপদ্ধতিতে দিকে চলে যাচ্ছেন, আপনারা ব্যাংকে রিব্র্যান্ডিং করছেন বা ব্যাংকের লোগো বা ব্যাংকের যে অন্য যে কাঠামোগত যে পুনর্বিন্যাস, এটা কেন করছেন এই বিষয়টা আমরা একটু পরিষ্কারভাবে জানতে চাই। পরিবর্তন তো সময়ের দাবি, এবং সেভাবে চিন্তা করলে আমরা 25 বছর ধরে আছি, ব্যাংক শুরু করেছি আজ থেকে 25 বছর আগে। সো এখন নতুন একটা সময় এসছে এবং এখন দেখেন পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়, এবং আমাদের এখন যারা যুব সমাজ তারাই কিন্তু বেসিক্যালি ইজ লিডিং, শুধুমাত্র আমাদের দেশে না, বিশ্বব্যাপী যদি দেখি। এবং আমাদের যে রিসেন্ট যে পরিবর্তনটা আসলো অগাস্টের 5 তারিখ, সেটা কিন্তু লিড করেছে আমাদের যুবক সমাজ। তো এখন এবং একটা জিনিস হচ্ছে, লাইফে এখন কালারটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আগের মতো কিন্তু নাই, আপনি এখন মানুষ জীবনে অনেক বৈচিত্র্য চায়। তো সেই জন্যই সেই চিন্তা করে কিন্তু আমরা আমাদের পরিচালনা পর্ষদ এবং আমরা যারা ম্যানেজমেন্টে আছি, আমরা চিন্তা করছিলাম যে এমন কিছু করা যায় কিনা যেটা আমরা আমাদের লোগো চেঞ্জের মাধ্যমে যে আমরা সেই বৈচিত্র্যটা আনতে পারি কিনা, এবং সাথে সাথে আমাদের যে যুব তাদেরকে অ্যাট্রাক্ট করা যায় কিনা, এবং এই আমাদের যে লোগোটাকে আরও ডাইনামিক করা যায় কিনা সব সময়ের জন্য, যে আপনি যখনই দেখবেন মনে হবে যে এটা তো এই সময়েরই আসল ব্যাপারটা। সেই জন্যে আসলে আমরা আমাদের যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই লোগোটাকে চেঞ্জ করছি, এবং সেখানে আমাদের এই জিনিসগুলোকে আমরা ক্যাপচার করার চেষ্টা করছি, যাতে করে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যখন যে কোনো মুহূর্তে যেন মনে হয় এটা যেন এই সময়েরই ব্যাংক। আপনারা রিব্র্যান্ডিংয়ের মধ্য দিয়ে আপনাদের যারা গ্রাহক, আপনাদের যারা ওয়েলউইশার বা আপনাদের পৃষ্ঠপোষক যারা করেন, কী মেসেজ দিতে চাচ্ছেন আপনারা? আসলে যে আমি একটু বললাম যে আমরা এখন কালার পছন্দ করি, মানে আমরা চাই আমাদের জীবনে বৈচিত্র্য আসুক, এবং আমাদের জীবনটা কোনো একটা মানে দাঁড়িয়ে না থাকে, এটা যেন মোবাইল থাকে, ডাইনামিক থাকে। সেটা আমরা জানাতে চাই, যে এর মাধ্যমে আমরা যে বলতে চাই যে এমটিবি ইজ জাস্ট নট এ ব্যাংক, যে শুধুমাত্র যে কোনো পার্টিকুলার সময়ের ব্যাংক না, আমরা হচ্ছে সব সময়ের ব্যাংক। যার জন্য আমরা কিন্তু একটা কথা বলি যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এ সময়ের ব্যাংকিং। আপনি যখন যে আজ থেকে যদি 50 বছর পরেও আসেন, আমরা কিন্তু সেই সময়ের যে সেবা, সেই সময় যেভাবে তখনকার গ্রাহকরা যেভাবে চাইবে, যেরকম সেবা সেই রকম সেবা কিন্তু এমটিবি দিবে। সেটাই বেসিক্যালি আমরা জানানোর চেষ্টা করছি আমাদের গ্রাহকদের, আমাদের স্টেক হোল্ডার সবাইকে। কিন্তু আমরা আসলে জানতে চাচ্ছি যে রিব্র্যান্ডিং খুবই ভালো, আর নতুন একটা উদ্যোগ, নতুনকে আহ্বান করা, এটা অবশ্যই একটা সাহসী পদক্ষেপ। তো এখানে কি সেবার মানও কি এইভাবে পাশাপাশি কি আধুনিকরণ করা হবে কি? অবশ্যই না, যেটা অবশ্যই করা হবে। আমি যেটা বললাম না, যে ওই সময়ের যে পরিবর্তন এখন যেমন ধরেন আমরা যদি চিন্তা করি, লোকজন চাচ্ছে এম্পাওয়ারমেন্ট। রাইট। এম্পাওয়ারমেন্ট ইন সেন্স যে আমার সেবাটা আমি আমার সময় নেব। রাইট। আমি যদি 10টা 4টা যদি মানে গদ বাঁধা করে দিই, এটা কিন্তু এখনকার লোকজন পছন্দ করে না। একে তো হচ্ছে মানসিক চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে, আর দ্বিতীয়ত হচ্ছে চিন্তা করে দেখেন যে এই যে ট্রাফিকের যে অবস্থা, আমি একখান থেকে বেরিয়ে একটা ব্রাঞ্চে যাব, সেখানে দেখা যাচ্ছে অনেক ভিড়। সো আমার তো অনেক কিছু করতে হয়। তো সেই জন্য যেটা করেছি, আমরা আমাদের যে অ্যাপটাকে কিন্তু আমরা রিভ্যাম্প করেছি। আচ্ছা। এবং এই অ্যাপটাকে আমরা নতুন নাম দিয়েছি এমটিবি নিও। আমরা কিন্তু এটার আইপি রেজিস্ট্রেশন যা করার কিন্তু বেশ অনেক দিন আগে করেছি, অনেক দিন আগে করেছি, যাতে করে এখানে কোনো রকম সমস্যা না হতো। এমটিবি নিয়ম নামটা ইজ নট দ্যাট আমরা গতকালে করেছি, এটা কিন্তু বেশ অনেক দিন আগে করেছিলাম। আমরা যেহেতু আমাদের অ্যাপটাকে একটা সার্টেন পয়েন্টে নেওয়ার চেষ্টা করেছিলাম, একটা সার্টেন লেভেলে নেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা করার পরে কিন্তু আমরা দেখেছি পেপারে, আপনাদের পত্রিকা এসেছে যে আমরা এমটিবি নিউটাকে লঞ্চ করছি। এমটিবি স্মার্ট ব্যাংকিং যেটা আমাদের ছিল, সেটাকে এমটিবি নিউ নামে নিয়ে আসছি, এবং এর মাধ্যমে লার্জ ট্রানজ্যাকশন ছাড়া আপনি বাদবাকি সব কিছুই কিন্তু এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। এবং এটা আপনার ফুল যে সার্ভিস যেটা, সেটা আমরা হয়তো আগামী জুনের মধ্যে ইউল গেট টু সি দ্য এন্টায়ার সার্ভিস যেটা আছে। এখন মোটামুটি আমরা যা প্রয়োজন সেটা আছে, কিন্তু আপনার পুরো জিনিসটা, সব ধরনের স্টেটমেন্ট, সব ধরনের কিছু কিন্তু আপনি তখন এই অ্যাপ থেকে নিতে পারবেন। শুধুমাত্র
বড় কোনো ট্রানজ্যাকশন করার জন্য কিছু চাইলে আপনার তো ব্রাঞ্চে আসতে হবে, আদারওয়াইজ আপনি আপনার মতো করে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আবার ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনার শাখায় না গিয়েও জি আমি আমার কাঙ্ক্ষিত সেবাটা নিতে পারবো, জি, শুধু অ্যাপসটা ইউজ করে। অ্যাপটা ইউজ করে, রাইট, অ্যাবসলিউটলি। এবং শুধু এটা শুধু ইন্ডিভিজুয়াল কাস্টমার, এবারে আমরা যারা কর্পোরেট কাস্টমারদের জন্য আমরা আমাদের যেমন ধরেন আমাদের একটা ই ব্যাংকিং আছে, এই যে ক্যাশ পেমেন্টস যেটা বলি ক্যাশ ম্যানেজমেন্ট, অল পেমেন্টস অ্যান্ড কালেকশন যে সলিউশনগুলো আছে সেগুলো দিচ্ছি। তারপরে আমরা ধরেন আমরা পার্সোনাল লোনের জন্য আমরাও ওটা হয়তো আমরা নিয়ে আসবো বেশ সহসাই, যে আপনাকে অ্যাপ্লিকেশনটার জন্য কিন্তু আপনি আপনার এর মাধ্যমে কিন্তু আপনি আমার লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এর মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দিব। সব কিছু কিন্তু আমরা বেসিক্যালি নিয়ে আসতে যাচ্ছি ইলেকট্রনিক্যালি করা যাবে। আপনাকে আর ছোটোখাটো কোনো প্রয়োজনে ছোটোখাটো লোনের জন্য পার্সোনাল লোন বলেন, ভেহিকল লোন বলেন, সেগুলি এবার হোম লোনটা আমরা নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে আপনি আপনার সাবমিশনটা করে দেবেন, আমরা আপনাকে ডিসিশনটা দিয়ে দেবো, ডকুমেন্টের সাথে পড়া হবে। যে এই কাজগুলো আমরা আসলে করার চেষ্টা করছি, যাতে করে আমার আগামী সময়ের যে প্রয়োজন যেটা সেটা চেষ্টা করছে। আমাদের উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে ব্যাংকিং সেবাকে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য একটা আধুনিক মানের বিশ্বমানের একটা ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়েই আপনারা এই উদ্যোগটা নিচ্ছেন, এটাই তো মূল। অ্যাবসলিউটলি। আমরা যে এই যে আমাদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স নেই, কিন্তু আমরা মনে করি ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স না থাকা সত্ত্বেও আমরা আমাদের ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে আমাদের যে ফিজিক্যাল প্রেজেন্সটা আছে আমাদের, সেটা ব্রাঞ্চ নেটওয়ার্ক বলেন, প্লাস আমাদের এটিএমস বা সিআরএমস যেগুলো আছে, আবার আমাদের এজেন্ট ব্যাংকিং আছে, এগুলোর উপর রাইড করবে। যেমন ডিজিটাল ব্যাংকের ব্যাপারটা কী ছিল, সেটা একটাই মাত্র তার ইয়ে থাকবে, হেড অফিস, তার কোনো শাখা থাকবে না। তাদের ইয়ে ছিল অন্যান্য ব্যাংকের ব্রাঞ্চগুলোর সাথে তারা দে উইল টেক সাপোর্ট অফ। আমাদের কিন্তু নিজস্ব সেটা আছেই। তো আমরা এর মাধ্যমে আমরা এই লিভারেজটা নিব যে আমাদের নেটওয়ার্কের উপরে আমরা রাইড করে, মানে এর সাহায্য নিয়েই কিন্তু আমাদের এই ডিজিটাল যে সেবাটা আছে সেই সেবাটা আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া যায় কিনা সেটা আমরা চেষ্টা করব। ইভেন ধরেন আমরা এই যে বলা হয় না যে অ্যাক্সেস টু ফাইন্যান্সের কথা হচ্ছে, যে এই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন ফিনটেকদের সাথে পার্টনারশিপে যাচ্ছি, যাদের সাথে পার্টনারশিপে গেলে আমরা ওই যে মানে প্রান্তিক যেই জনগোষ্ঠী আছে যাদের ধরেন আজকে হয়তো কোনো অ্যাক্সেস টু ফাইন্যান্স নাই, হয়তো তার 20,000 টাকা দরকার, কিছু ব্যাংক কাজ করেছে ন্যানো লোন নিয়ে, আমরা ওইটাকে নিয়ে আরও বিস্তারিত কাজ করতে চাই এবং ওটাকে আমরা স্কেল আপ করতে চাই, যাতে করে আমরা এই যে সেবাটা শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেনিং না, যেটা অনেক সময় আমরা সমালোচনা হয় যে ব্যাংকগুলো মানে গ্রাম থেকে টাকা নিয়ে এসে শুধুমাত্র শহরের কিছু জায়গায় টাকা দিচ্ছে ঋণ হিসাবে, ওরা পাচ্ছে না। সেই কাজটাও আমরা করতে চাই, যাতে করে এই সমালোচনা বেরিয়ে আসা যায় ব্যাংক আসলে শুধুমাত্র শহর কেন্দ্রিক না, আপনার প্রত্যন্ত অঞ্চলে লোন দিতে পারে। সেখানে সবচেয়ে বড় যেটা হয় কি, আমাদের ডেটার ইজ এন ইস্যু। আচ্ছা, আমাদের ধরেন ক্রেডিবল ডেটা থাকে না, কেন এন্ড অফ দ্য ডে আপনি যখন টাকাটা দেন আপনাকে তো এটাকে অ্যানালাইসিস করতে হয়, এবং সেই অ্যানালাইসিস করার জন্য আপনার ডেটার প্রয়োজন হয়, তথ্যের প্রয়োজন হয়। সেই তথ্যটা কিন্তু আসলে আমাদের ওইভাবে থাকে না, যার জন্য আমরা ব্যাংক অনেক সময় ইচ্ছা থাকলেও করতে পারি না, কেন ওইভাবে যে সমস্ত ইনফরমেশন প্রয়োজন হয়, কেন আমরা তো উই আর সাবজেক্ট টু অডিট। এখানে ধরেন অনেক ধরনের ল এনফোর্সমেন্ট এজেন্সিস কিন্তু এসে দেখে। সো আমাদের কিন্তু আমাদের কাগজপত্রগুলো ঠিক রাখতে হয়, যেন অনেক সময় আমাদের বলা হয় যে ব্যাংকগুলো দিচ্ছে না। আসলে দিচ্ছি না বলাটার কারণটা বুঝতে হবে যে আমরা যে দিচ্ছি না ইচ্ছা করে দিচ্ছি না, কিন্তু কেন আমাকে আমার ফাইলটা ঠিক রাখতে হবে। যদি কোনো সময় কেন লোন তো খারাপ হতেই পারে, যে কোনো কারণে, শুধুমাত্র উইলফুল ডিফল্ট ছাড়াও তো লোন খারাপ হতে পারে। তো সেই ক্ষেত্রে যেখানে হয়তো আমার কোনো কন্ট্রোল ছিল না, কিন্তু আমার যদি কাগজপত্র ঠিক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এসে বলবে যে তুমি তাহলে কোনো একটা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। তো সেই জন্য আসলে এই ডিলেগুলো হয় বা আমাদের এখানে দিতে পারছে না বিভিন্ন ব্যাংক। বাট আমরা সেই জন্য যে কাজটা করছি, আমরা এই ফিনটেক পার্টনারের সাথে কাজ করব এবং ওদের ডেটাগুলোকে নিয়ে কাজ করব। তো সেই ডেটাগুলো হয়তো সিজনিং করতে একটু সময় লাগে, মাত্র কাজগুলো শুরু হলো পুরো আমাদের কান্ট্রি ওয়াইড। আশা করি আগামী সময় এগুলো ডেটাগুলো আরও বেশি রিলায়েবল হবে, আরও বেশি ক্রেডিবল হবে। তখন ব্যাংকগুলোর জন্য কিন্তু এই ডেটার উপর নির্ভর করে কিন্তু আসলে তখন আপনি এই যে মানে লোন দেওয়াটা আরও ইজিয়ার হবে। একদম নিভৃত পল্লী এলাকা যেখানে ফাইন্যান্স টু অ্যাক্সেস আমরা যেটা বলি, এটা খুবই সীমিত বা নাই বললেই চলে অনেক এলাকা, সেখানে আপনাদের পদচারণা আপনারা শুরু করতে চাচ্ছেন। জি, আমরা পাইলট অলরেডি শুরু হয়ে গেছে, এটাকে আরো স্ট্রেনথেন করা হবে, এটাকে স্কেল আপ করা হবে, এটাকে গিয়ার আপ বুস্ট আপ করার একটা আপনাদের দৃঢ় প্রত্যয়। তো এর ফলে যেটা হয়ে যে গ্রামীণ অর্থনীতিতে একটা
ইতিবাচক প্রভাব আসবে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ ওই যে হবে। আপনারা বললেন আমরা যে অন্তর্ভুক্তিমূলক যে অর্থনীতি, অর্থনীতি, right. সেই ইনক্লুসিভ অর্থনীতিতে আমরা আশা করছি, চেষ্টা করব যে আমাদের কন্ট্রিবিউশনটা এখানে সিগনিফিক্যান্ট হয়। সেটা আমাদের বোর্ডের দিক থেকেও একটা চাহিদা আছে, যে বোর্ডও চায় যে এটা করা। আর সবচেয়ে সাস্টেনেবল ফাইন্যান্সের কথা যদি বলি না, টেকসই অর্থনীতি, তো টেকসই অর্থনীতি আমার প্রয়োজন। যদি টেকসই ফাইন্যান্স চাই, আমার টেকসই অর্থনীতির প্রয়োজন। এবং এখন যে অবস্থায় আছে, আসলে আমাদের টেকসই অর্থনীতি দিয়ে কাজ করতে হবে। আমাদের উন্নতি হতে হবে সবখানেই, শুধুমাত্র শহর কেন্দ্রিক উন্নতি হলে কিন্তু সাস্টেনেবল হয় না। তো ওই পার্টটাতে কিন্তু আমরা চাই। আর আমাদের যেহেতু ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার হচ্ছে নর্থ ফান্ড, আপনি জানবেন, এবং সিঙ্গেল লার্জেস্ট শেয়ার হোল্ডার, তারা কিন্তু সারাক্ষণ ধরে কিন্তু এই সাস্টেনেবিলিটির ব্যাপারটা কিন্তু সারাক্ষণ আলোচনা করছে, টেকসই কীভাবে করা যায়। তো আমার মনে হয় সেই লক্ষ্য আমরা একটা আছে, সেইটাও একটা লক্ষ্য যে আমরা যাতে প্রান্তিক জনগোষ্ঠী যেতে পারি। এবং সাথে সাথে আরেকটা ব্যাপারও আছে যে সাস্টেনেবিলিটি হচ্ছে মানে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট যে ক্লাইমেটের যে চেঞ্জ যেটা হচ্ছে সেখানেও আমরা কাজ করছি। যে প্রত্যেকটা যখন আমরা ফাইন্যান্স করার চেষ্টা করি, সেখানে আমাদের কিছু প্যারামিটার্স আমরা সেট করেছি, যেগুলো আমরা দেখি যে যার মাধ্যমে যে অর্থায়নটা করা হচ্ছে সেটা কতটুকু ক্লাইমেট ফ্রেন্ডলি। তার মানে আপনারা দু ধরনের কাজেই পাশাপাশি করতেছেন, একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাস্টেনেবল ফাইন্যান্স, মানে পরিবেশকে সুরক্ষার মধ্য দিয়েই অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ বা অর্থনীতিকে আরো গতিশীল বেরিয়ে নিয়ে যাওয়া, আরো গতিশীল করার জন্য একটা উদ্যোগ আপনাদের। কারণ আমরা তো ওয়ান অফ দ্য মোস্ট ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি। আচ্ছা, সেখানে যদি আমাদের একটা দায়িত্ব আছে একটা অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান হিসাবে, যে এই অর্থ যেটা করছি সেটা যেন আমাদের যে পরিবেশটাকে যেন কোনোভাবে নষ্ট না করে ফেলে, পরিবেশ যাতে আরও ভঙ্গুর না হয়, পরিবেশ যাতে আরও প্রশ্নের সম্মুখীন না হয়, সেই কাজগুলো করার চেষ্টা করছি। তার মানে আপনারা আগামীতে কি এই ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে লোনের যে ইয়েটা, যে পোর্শনটা, এটা কি আরো বাড়ানো হবে? অবশ্যই, যেমন আমরা স্কেল আপ করবো। আপনাদের কত পার্সেন্ট আপনাদের টার্গেট আছে? এখন ধরেন আমরা যদি বলি আমাদের এই মুহূর্তে 20% আছে এসএমই। হ্যাঁ, এইখান থেকে আমরা বাড়াতে চাই। এখান থেকে আমরা ধরেন আমরা এখন তো 15 থেকে 20% আছে, এটাকে আমরা নিয়ে যেতে চাই অ্যাটলিস্ট 30 থেকে 35%। সেটা হয়তো আগামী 3 থেকে 5 বছরের মধ্যে, ডিপেন্ডিং অন দ্য ওভারঅল সিনারিও কোন দিকে যায়, সেটার দিকে আমাদের ইচ্ছা আছে আর কি নিয়ে যাওয়ার জন্য। খুবই ভালো উদ্যোগ। তার মানে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আর একটা অর্থনীতির একটা ইয়ে যাবে, একটা মানে শুধু গ্রামে বলে আপনার যে কটেজ মাইক্রো এইখানটায় আমাদের কাজ করা দরকার। হ্যাঁ, কটেজ এবং মাইক্রো, ঠিক আছে। কারণ আমরা মিডিয়ামে তো অনেকেই করি, কিন্তু আসলে কটেজ, মাইক্রো, স্মল এই তিনটা সেগমেন্টে কিন্তু আসলে খুব একটা বেশি অর্থায়ন হয় না। এটা ব্যাঙ্গালোর এখানে হয় কি, ব্যাঙ্গালোর এখানে যদি অর্থায়ন করতে যায়, ব্যাংকের কস্ট অনেক বেড়ে যায়, কেন এখানে অনেক সুপারভিশনের প্রয়োজন আছে। তো ওইটা করতে গেলে আমি সেটা সবসময় আমি চিন্তা করেছি যে ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে যাওয়া। ব্রাঞ্চ নেটওয়ার্ক যদি যান এই সমস্ত অর্থায়ন করতে গেলে, এটা আসলে একেবারে ফিজিবল হয় না। কারণ আমাদের যেহেতু আমরা ইচ্ছা করলে মানে ইন্টারেস্ট রেট হাই চার্জ করা সম্ভব না। তো এখানে করতে গেলে আমাদেরকে কিন্তু ওই ধরেন এসে ফিনটেক কোম্পানির পার্টনারশিপে যেতে হবে, কারণ ওই ডেটাগুলো উইল হেল্প আস। এবং আমরা দেখেছি বিশ্বের বিভিন্নখানেও যখন যারা করেছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা ফল পেয়েছে। সো আমরা উই ওয়ান্ট টু ফলো দ্যাট। আর আমাদের যেহেতু পাইলটটা ভালো হয়েছে, তো আমরা সেখানেও কাজ করতে চাই আর কি। আপনারা ঠিক এই উদ্যোগটা আপনাদের মানে খুবই ভালো উদ্যোগ। মানে বাংলাদেশের কন্টেস্টে বিশেষ করে যেখানে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও গ্রাম কেন্দ্রিক, এবং গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি এখনও এই দেশের অর্থনীতিতে। যদিও আমরা কর্পোরেটকে আমরা অনেক সময় গুরুত্ব দিই, কিন্তু আসলে যদি আপনি মনে করেন যে গ্রামীণ অর্থনীতি এখনও প্রাণ এই দেশে, বিশেষ করে কৃষি, ছোটো ছোটো শিল্প, এগুলোই আমাদেরকে এগিয়ে নেওয়ার পথ দেখায়। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে আপনাদের যে উদ্যোগ যে 30 থেকে 35% আপনারা এসএমই বা ছোটো ছোটো লোনের একটা পোর্শন, তো এটা তো মানে সুপারভাইজারি ক্রেডিট, এটা তো ব্যাংকের কি প্রফিটেবিলিটির দিক থেকে কোনো না। এই জন্য বললাম যে আমরা এখানে আমরা মোটামুটি হয়তো পুরো পোর্টফোলিও যেটা আছে এটা 40% নিয়ে যাব আমরা। এই যে বললাম এসএমই যেটা বললেন, মানে কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড পার্সোনাল, ওকে, দুটাই। সো এখানে ব্যাপারটা যেটা আমি একটু বললাম, আসলে আপনি যদি ট্র্যাডিশনাল ওয়েতে যান এই ব্রিক অ্যান্ড মর্টার মডেলে, তাহলে ডেফিনেটলি ইউর রাইট, এটা আসলে কোনোভাবেই প্রফিটেবল না, কমার্শিয়ালি ভায়াবল না। এই জন্যই আমরা ওই কাজগুলো করছি, যে পার্টনারশিপ উইথ দ্য ফিনটেক্স। সেটা হলে যেমন বিশ্বের সবখানে কিন্তু অনেক দেশে কিন্তু হয়েছে অলরেডি, যে অন দ্য বেস অফ ইনফরমেশন। ওখানে কিন্তু দেখেন
ওখানে কিন্তু আসলে ব্যাংকগুলোর থেকে পার্সোনাল বা স্মল লোনগুলো হয় না, ওই আপনার ওই ফিনটেক কোম্পানিগুলো কিন্তু লোন দিয়ে দিচ্ছে এবং তারাই কিন্তু সব। তো এখানে যেহেতু আমার কাছে মনে হয় যে একটা সুযোগ আছে, আমরা যদি ঠিকমতো ডেটাগুলোই ঠিকমতো যদি আমরা স্ক্রিন করতে পারি এবং ডেটার কোয়ালিটিতে ভালো হয়, তাহলে আমি মনে করি এখানে একটা বড় সুযোগ আছে। কারণ একটা ব্যাপার কি জানেন, আমাদের এখানে ছোট লোনগুলোর আপনারা যদি দেখেন ওখানে কিন্তু খারাপ কম হচ্ছে। আমাদের এক্সপিরিয়েন্স যেটা দেখি যে এখানে আমরা এমএফআই ইন্ডাস্ট্রিগুলো দেখেন ওরা কিন্তু ভেরি সাকসেসফুল, তারা কিন্তু ছোটো ছোটো লোন দিয়ে কিন্তু একটা ভালো জায়গায় আছে। এবং আমরা যদি ইভেন ব্যাংকের মধ্যেও দেখি, আমাদের কিন্তু স্ট্রাগলটা মোর হন দ্য মিডিয়াম ইন্ডাস্ট্রি নিয়ে, রাইট। স্মল নিয়ে কটেজ নিয়ে অত মেজরে স্ট্রাগলটা কিন্তু নাই। কিছু কিছু ব্যাংক কিন্তু এখানে ভালো করছো, তো বা তারা হয়তো করছে আপনার মানে ইদার ওদের ট্রেডিশনাল ওয়েতে, আর একটা ব্যাংক আপনার কিছু কাজ শুরু করেছে ফিনটেক কোম্পানির সাথে পার্টনারশিপে। তো ওইখানে আমার কাছে মনে হয় যে এই জন্য বলছি যে আসলে ডেটা ক্রেডিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কীভাবে এটা প্যারামিটারাইজ করবো, আমরা স্ক্রিনিংটা কীভাবে করবো, তার উপর ভিত্তি করে নির্ভর করবে যে আসলে কীভাবে আমরা লোনটা সাকসেস আমরা ফেরত পাবো কিনা। আর একটা খেয়াল করতে হবে কি, যেটা আমার রিকোয়েস্ট থাকবে টু সেন্ট্রাল ব্যাংক, যেটা এখানে ইন্টারেস্ট রেটে চেঞ্জ দেখলে হবে না কিন্তু। কেন আপনি দেখেন, আপনি এখানে কার সাথে আপনি কম্পিট করছেন, আপনি যারা লোন শার্ট যারা আছে, যারা বড় বড় যারা এইসব মহাজনী যারা আছে, যাদের কাছ থেকে এইসব কোম্পানিগুলো বা এইসব ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো অনেক উচ্চ হারে কিন্তু সুদে কিন্তু তারা টাকা নিচ্ছে, যেখানে এখানে কিন্তু আমি তাকে দিচ্ছি এবং আমার এখানে কিন্তু বিরাট একটা রিস্ক থেকে যায়। ধর আমি আজকে 100 টাকা দিচ্ছি, 100 টাকা দিয়ে হয়তো আমি তার কাছে হয়তো 20% বা 25% চার্জ করি, কথা বলছি, বা আমি 100 টাকা দিয়ে হয়তো তাকে বলছি প্রতিদিন তাকে 100 টাকা সকালে দিলাম, আমি বললাম তুমি রাতের বেলা আমাকে 102 টাকা ফেরত দেবা, সে আমাকে 2 টাকা, তার কাছে কিন্তু 100 টাকা 2 টাকা ফেরত দেওয়া কিন্তু ব্যাপার না, কারণ তার কারণে মার্জিনটা অনেক বেশি থাকে। আবার আপনি এটা যদি অ্যানালাইজ করেন, আপনার কাছে মনে হবে অনেক হাই ইন্টারেস্ট রেট, কিন্তু আপনি চিন্তা করেন ওর জন্য সে কিন্তু 100 টাকায় সে আরেক মহাজন থেকে নিচ্ছে, তার চেয়ে অনেক বেশি রেটে নিচ্ছে, এবং সেক্ষেত্রে করে কিন্তু সে মোটামুটি প্রফিট করছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখানে ইন্টারেস্ট রেটটা বড় কথা, কারণ আপনি খেয়াল করেন, আমি যদি 100 টাকা যদি কোনোখান থেকে ফেরত না পাই, আমার কিন্তু 100 টাকায় গন, রাইট। আমার 2 টাকা করে কিন্তু এর থেকে আমার আরেকটা 50 জন গ্রাহককে দিতে হবে, সেখান থেকে যে 50 জন গ্রাহক যদি আমার 2 টাকা করে ফেরত দেন, তাহলে আমি কিন্তু পুরো 100 টাকা ফেরত পাবো। সো এই জন্য এখানে আসলে ইন্টারেস্ট রেটটা ইম্পর্টেন্ট। এখানে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমার টাকাটা যে দিচ্ছে এবং তাকে যে আমি টাকাটা অ্যাভেলেবল করছি ওই পার্টিকুলার গ্রাহককে, যার কস্ট অফ বোরিং ওয়াজ মাচ হায়ার। শুধু ইন্টারেস্ট রেটটা নিয়ে যদি এখন আপনারা সব লেখালেখি করেন যে বাংলাদেশ ব্যাংক, আমি করি বাংলাদেশ ব্যাংকে দেখা যায় যে আপনারা লেখালেখি করেন যে অমুক ব্যাংক দিচ্ছে তার ইন্টারেস্ট রেটও এত, কারণ আপনারা তখন এটাকে অ্যানুয়ালাইজ করে ফেলেন। কিন্তু এই ব্যাপারটা আসলে আমাদের সাংবাদিক ভাইদের বুঝতে হবে যে এটা সেটা না, এটা হচ্ছে আপনি যখন ওদেরকে দিচ্ছেন সে রিপ্লেস করছে কি হবে, তার জন্য কিন্তু ওই টাকাটা কিন্তু অনেক বড় একটা সহায়ক ভূমিকা পালন করছে। আপনার এই নতুন রিব্র্যান্ডিং বা আপনার যে পুনর্গঠন বলবো বা যেটাই বলি না কেন, তো আপনার যারা গ্রাহক, আপনাদের যারা শুভানুধ্যায়ী আছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমরা সেটা বলি, গত 25 বছর ধরে আমরা যে যাত্রা শুরু করেছিলাম 25 বছর আগে, এবং আমাদের গ্রাহকরা বা আমাদের স্টেক হোল্ডার, আমাদের রেগুলার যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাপোর্ট দিয়ে গেছেন, তাদের সাপোর্টের জন্য কিন্তু আজকে আমরা এতদূর আসতে পেরেছি, এবং আগামী সময় কিন্তু আমরা তাদের সাপোর্ট চাইব, এবং আমরা আমাদের দিকে চেষ্টা করব আমাদের রেগুলারের যেমন কমপ্লায়েন্স থাকতে চেষ্টা করব, রেগুলার যারা আছেন তাদের যে সমস্ত দিক নির্দেশনা, যে সমস্ত পলিসি গাইডলাইন আসবে সেগুলোকে আমরা ফলো করার, কমপ্লাই করার চেষ্টা করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের গ্রাহকদের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটাকে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব তাদের নিডটা ফুলফিল করার জন্য। এবং আমরা সবসময় সার্ভিস লেভেল যেটা বলে, ব্যাংকের তো বেসিক্যালি উই ডেলিভার সার্ভিস অ্যান্ড উই ওয়ার্ক অন ট্রাস্ট। আমরা আমাদের গ্রাহকদের আস্থা অর্জনে যা কিছু করে সেটা করার চেষ্টা করব, এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব, যাতে করে গ্রাহকরা যেন সবসময় সন্তুষ্টি প্রকাশ করে এমটিভির যে সেবাটা আমরা দিব সেই সেবাটা গ্রহণের মাধ্যমে। আমরা আশা করব যে ওনাদেরও আমাদের সাথে সহযোগিতা করবেন, আমাদের সাথে যে জার্নি শুরু করেছেন আজ থেকে 25 বছর আগে, আগামীতেও আমাদের সেই জার্নিতে থাকবেন, এবং সাথে সাথে আমরা আরও অনেককে এই যে জার্নিতে নিয়ে আসবো, যাতে করে এমটিভি এখন যে অবস্থায় এসছে এর চেয়ে আরও ভালো কিছু করতে পারে, এবং একটা আন্তর্জাতিক মানের ব্যাংক হিসাবে যেন এমটিভিকে নিজেকে প্রকাশ করতে পারে। তো আপনি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এমটিভি নিয়েই থাকছি, বাইরে আর আপনি অনেক অভিজ্ঞ, আপনার ব্যাংকিং ক্যারিয়ার অনেক দীর্ঘ এবং অনেকগুলো ব্যাংকে আপনার দায়িত্ব পালন করেছেন। তো আমরা আসলে ওই দিকটা সময়ের স্বল্পতার কারণে যেতে পারছি না।
তবে আমরা আশা করব যে এমটিবি একটি বিশ্বমানের ব্যাংক হিসেবে বাংলাদেশে পরিচিতি লাভ করবে। এই প্রত্যয় নিয়ে আমরা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।